আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হই তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও শ্মশানপুরীর প্রেতাত্মা। গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছে দ্য ইঙ্ক পোর্টাল। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও শ্মশানপুরীর প্রেতাত্মা। আজ সকালে গিন্নির সঙ্গে এক প্রস্থ ঝগড়া হয়ে গেছে, তাই মেজাজটা বড্ড বিগড়ে আছে। গিন্নি আমার রান্নাঘরে চোখের জল ফেলছে, দেখে বোঝা যাচ্ছে আজকে গিন্নি আর রান্নাবান্না করবে না। কিন্তু সকাল সকাল গিন্নির সঙ্গে ঝগড়া হলো কেন? কারণটা খুবই সামান্য। সামনেই দোল উৎসব গেছে। এই দোল উৎসবে গিন্নি তার বাপের বাড়ি গিয়েছিল, কিন্তু আমি যাইনি, বাড়িতেই ছিলাম। গিন্নি আমাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিল, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হইনি। সেই নিয়ে গিন্নির সঙ্গে এক প্রস্থ ঝামেলা হয়েছিল আমার। গিন্নি আমার উপর রাগ করে একাই তার বাপের বাড়ি চলে গিয়েছিল। সে ঝামেলা কয়েকদিন পর মিটেও গিয়েছিল। গিন্নি তার বাপের বাড়িতে কিছুদিন কাটিয়ে আবার ফিরে এসেছিল। কিন্তু আজ সকালে গিন্নির নামে একটা চিঠি এসেছে গিন্নির বাপের বাড়ি থেকে। আজ সকালে বাজার থেকে ফেরার পথে চিঠিখানা হাতে পেলাম। পিয়ন এসে আমার হাতে চিঠিখানা ধরিয়ে দিয়ে চলে গেল। আমি পকেটে চিঠিখানা ভরে এবং দু হাতে 2 ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে গিন্নিকে হাঁক দিলাম, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাজারটা নিয়ে যাও। গিন্নি রান্নাঘরে তার যাবতীয় কাজ সারছিল। আমার ডাক শুনে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দেখলাম সে রান্নার কাজে খুবই ব্যস্ত। আমি মনে মনে ভাবলাম, সত্যি গিন্নি না থাকলে আমার যে কি হতো, আমি হয়তো বানের জলে ভেসেই যেতাম। হ্যাঁ বলো। এই নাও বাজারটা ধরো, আর তোমার নামে একটা চিঠি এসেছে। ও, আমার নামে আবার কে চিঠি পাঠিয়েছে গো? আমি পকেট থেকে চিঠির খামটা বের করলাম, তারপর গিন্নির হাতে দিলাম। গিন্নি বলল, আরে আমার হাতটা তো জোড়া, তুমিই চিঠিটা পড়ো না। আমি খাম থেকে একটা চিঠি ও একটা বিয়ের কার্ড বের করলাম। আমি গিন্নিকে বললাম, তোমার বাপের বাড়ি থেকে চিঠিখানা এসেছে, সঙ্গে একটা বিয়ের নিমন্ত্রণপত্রও আছে। ও তাই নাকি? পড়ো 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 চিঠিটা। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। চিঠিটা পড়ে যা বুঝলাম, গিন্নির মাস্তুতো ভাই প্রবীরের মেয়ের বিয়ে, তাই আমাকে ও আমার গিন্নিকে ওর মেয়ের বিয়েতে যেতে লিখেছে। গিন্নি এই কথা শুনে লাফিয়ে উঠল। তারপর আমাকে তার সঙ্গে যেতে বলল। দেখো, আমি কিন্তু অফিসে ছুটি পাবো না, এখন আমার অফিসে খুব চাপ আছে কি না। আর তাছাড়া তুমি তো জানো আমার এত ভিড়ভাড়টা ভালো লাগে না, তাই তুমি এখন যাও, আমি না হয় পরে গিয়ে একদিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসবো। আমি তো তোমাকে যেতে বারণ করছি না। গিন্নি আমার কথা শুনে রুদ্র মূর্তি ধারণ করে বলল, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে আমার সঙ্গে। আরে বাবা, আমার ভাইঝির বিয়ে বলে কথা, আমার পরিবারের সবাই আসবে। এখন তুমি যদি সেখানে না যাও তাহলে আমাকে সবাই জিজ্ঞাসা করবে না যে তুমি আসোনি কেন? আমি তখন কি বলবো? তুমি বলে দেবে আমি অফিসে ছুটি পাইনি। অফিসে ছুটি পেলে আমি একসময় গিয়ে তোমার ভাইজি আর ভাইজি জামাইকে আশীর্বাদ করে আসবো খুন। এখন ছেড়ে দাও বাবা। গিন্নি আমার কথা শুনে এবার কান্না জুড়ে দিল। এতে আবার কান্নার কি আছে? গিন্নি এবার কাঁদো কাঁদো স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি সবার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দাও, সারাদিন খালি অফিস আর ঘর করো, ভাল লাগে না ঘর কোনো লোক কোথাকার একটা। আমি এবার গিন্নিকে বোঝানোর চেষ্টা করলাম। আহা, আমি কি তাই বললুম? আরে শোনো শোনো। কিন্তু গিন্নি আমার একটা কথাও শুনল না। চোখের জল ফেলতে ফেলতে রান্নাঘরের দিকে চলে গেল। তারপর রান্নাঘরে গিয়ে উনুনের সামনে বসে চোখের জল ফেলতে লাগলো। আমি আর কি করি, কিছুক্ষণ আমার ঘরের খাটের উপর বসে থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গিন্নিকে একবার বললাম, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। কিন্তু গিন্নি আমার কথা শুনল না, ঠিক আগের মতোই চোখের জল ফেলতে লাগলো।
আমি আর কি করি, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এখন যাব কোথায়? হঠাৎ করে তারানাথের কথা মনে পড়ল। হ্যাঁ, অনেক দিন তারানাথ তান্ত্রিকের বাড়ি যাওয়া হয়নি। আজ বরং একবার যাই। তার আগে কিশোরীর সঙ্গে একবার দেখা করি। কিশোরী যদি বাড়িতে থাকে তাহলে কিশোরীকেও সঙ্গে করে তারানাথের বাড়ি নিয়ে যাব। এই বলে আমি কিশোরীর মেস বাড়ির দিকে চললুম। কিশোরীর মেস বাড়িতে এসে দেখলাম কিশোরী ঘরে নেই। হঠাৎ মনে পড়ে গেল কিশোরীও তো কয়েকদিনের জন্য তার গ্রামের বাড়িতে গেছে, তার মামাতুতো দিদির নাতনির অন্নপ্রাশন উপলক্ষে। দেখেছ, হ্যাঁ, একদম ভুলে গেছি। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি বরং তারানাথের বাড়িই যাই। এই ভেবে আমি তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মটলেনের গলির মোড়ের তেলে ভাজার দোকান থেকে এক ঠোঙা চপ ও গরম গরম লাল লাল জিলিপি কিনলাম এবং তার পাশের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো কিনে তারানাথের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি তারানাথের বাড়ির সদর দরজাটা ভেজানো রয়েছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। তারপর আশেপাশে তারানাথকে কোথাও দেখতে না পেয়ে সদর দরজা টেনে দিয়ে আমি সোজা তারানাথের দোতলায় শোবার ঘরে উঠে এলাম। শোবার ঘরে ঢুকে একটা ব্যাপার দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিশোরী তারানাথের শোবার ঘরের বিছানায় শুয়ে আছে এবং তার সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা। কিশোরীর পাশে বসে তারানাথ তার সেবা শুশ্রূষা করছে। এই দৃশ্য দেখে আমি দৌড়ে ওদের কাছে গেলাম। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, তারানাথ, কিশোরীর কি হয়েছে? এতক্ষণ তারানাথ আমাকে লক্ষ্যও করেনি। সে এতক্ষণ কিশোরীর পরিচর্যায় ব্যস্ত ছিল। এবার আমার কথা শুনে সে আমার দিকে তাকালো, তারপর বিমর্ষ মুখে বলল, ও তুমি? আরে এসো, বসো বসো, আর বলো না। কিশোরী আজ জোর বাঁচা বেঁচে গিয়েছে। ভাগ্যিস তখন চন্দ্র দর্শনে বসেছিলাম, তাই তো কিশোরীকে সাবধান করতে পারলাম, না হলে কিশোরীকে আজকে আর দেখতে পেতে না আসতো। হ্যাঁ, কেন তারানাথ, কি হয়েছিল কিশোরীর? আমার গলা শুনে এতক্ষণে কিশোরী চোখ মেলে চেয়েছিল এবং কিশোরী বলল, আর কি হয়েছিল, মরতে মরতে বেঁচে ফিরেছি। তারানাথ যদি না থাকতেন তাহলে যে একেবারে ট্রেনের তলায় চাপা পড়তাম। হে, আরে কি হয়েছিল শুনি? তুমি তো জানো আমি বিয়ে বাড়ির নিমন্ত্রণে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো পরশুদিন বৌভাত মিটে যেতেই আমি কাল সকালে কলকাতায় ফিরব, তা গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কলকাতায় আসতে আসতে রাত 8:30 বেজে গেল। হাওড়া স্টেশনে নেমে যেই রেল লাইন পেরোতে যাব, ঠিক এমন সময় ওই রেল লাইনের ওপরে যে পিচের পাথরগুলো থাকে না, সেগুলোতে পা লেগে একেবারে ছিটকে পড়লাম রেল লাইনের উপরে। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তারানাথের বাড়ির কুলদেবী জাগ্রত মা কালীর দিব্যি বলছি। আমার মনে হলো যেন অদৃশ্য কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিল আর আমি ছিটকে গিয়ে পড়লাম। আমি আমার প্রাণপণ শক্তি লাগিয়ে ওখান থেকে উঠবার চেষ্টা করছি, কিন্তু অদৃশ্য কেউ যেন আমাকে বারবার বাধা দিচ্ছে। ওই দিক থেকে আমি দেখতে পাচ্ছি অন্য একটা ট্রেন আসছে। সেই ট্রেন আমাকে বারবার সরে যাওয়ার জন্য হুইসেল দিচ্ছে। আশেপাশের লোক চিৎকার করছে, কিন্তু আমি উঠতে পারছি না। আমি বারবার উঠতে চেষ্টা করছি, কিন্তু সেই অদৃশ্য কেউ যেন বারবার আমাকে বাধা দিচ্ছে। মৃত্যু আমার একেবারে সামনে চলে এসেছে। এই অবস্থায় আমার কি করা উচিত বুঝতে পারলাম না। মৃত্যু আসন্ন চিন্তা করে চোখ মুখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই সময়ে তোমার আর তারানাথের মুখটা আমার বারবার ভেসে উঠেছিল। আর তখনই একটা অতি আশ্চর্য কাণ্ড ঘটে গেল। এতটা বলে কিশোরী থামল। শরীরের অসুস্থতার জন্যই হয়তো। কিশোরী এবার তারানাথকে বলল, তারানাথ, আমাকে একটু জল দেবেন? হ্যাঁ। তারানাথ জলের পাত্রখানা নিয়ে কিশোরীর দিকে এগিয়ে গেল। তারপর কিশোরীকে অল্প তুলে ধরে তার গলায় খানিকটা জল ঢেলে দিল। তারপর আবার কিশোরীকে বিছানায় শুইয়ে দিল তারানাথ। এই কাজে আমিও তাকে সাহায্য করলাম। জল খেয়ে খানিকক্ষণ চুপ করে থেকে কিশোরী আবার বলতে শুরু করলো, যখন দেখলাম মৃত্যু আসন্ন, তখন আমি ইষ্টনাম জপ করতে লাগলাম। এমন সময় আমার কানে কানে কে যেন বলল, মধুসুন্দরী দেবী আর জগজ্জননীর নাম স্মরণ করে উঠে ঝাঁপ মারো। গলাটা খুব চেনা লেগেছে আমার, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু তখন তো সেই সব ভাবার সময় নয়, মৃত্যু খুব কাছে চলে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে মধুসুন্দরী দেবী আর জগজ্জননী দেবী কালিকার নাম স্মরণ করতে লাগলাম। আমার শরীরে কেমন যেন একটা অদ্ভুত বল চলে এলো। এইবার ওনাদের নাম স্মরণ করে দিলাম এক লাফ, ছিটকে গিয়ে পড়লাম পাশের রেল লাইনে। আর ওই ট্রেনটা হুস করে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। ব্যাস, এইটুকুই আমার মনে আছে। সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি তারানাথের শোয়ার ঘরে শুয়ে রয়েছি, আর তারানাথ
আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি তারানাথের দিকে তাকালাম। তারানাথ আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, মাঝখানের সময়টা কি হয়েছিল সেটা জানতে খুব ইচ্ছে করছে তো? হ্যাঁ, মানে বেশ, বলছি শোনো। কাল আমি এক শিষ্যর বাড়ি থেকে অমাবস্যার পুজো করে ফিরছিলাম। ওনাদের বাড়িতে জগৎজননী দেবী কালিকার পুজো হয়। মা কালীর মূর্তিটি আমি স্থাপন করে এসেছিলাম ওনাদের বাড়িতে। তা প্রত্যেক বছর এই চৈত্র মাসের অমাবস্যায় ওনাদের বাড়ির আরাধ্য দেবী কালিকার বাৎসরিক পুজো হয়। প্রত্যেক বছরই আমি সেখানে যাই। তা এখন খুব একটা যেতে পারি না, আসলে বয়স হয়েছে তো। এই বছরেও আমি গিয়েছিলাম সেখানে। ওখান থেকে ফেরার পথে কি মনে হতে আমি আমার কামরায় বসে চন্দ্র দর্শন করেছিলাম। সেই চন্দ্র দর্শনের ফলেই আমি জানতে পেরেছিলাম যে কিশোরীর এই প্রাণঘাতী বিপদের কথা। আমি কিশোরীকে সাবধান করেছিলাম। কিশোরীকে মধুসুন্দরী দেবী ও জগৎ জননী মা কালিকার নাম জপ করতে বলেছিলাম। কিশোরী যখন অজ্ঞান হয়ে গেল তখন আমি তাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু বিপদ তখনও কাটেনি। মানে? বিভূতি ও কিশোরী, তোমাদের একটা কথা আমি এখনো বলিনি। জানি তোমরা ভয় পাবে বলে, কিন্তু এখন মনে হচ্ছে তোমাদের এই কথাটা বলা উচিত। তোমাদের এই কথাটা বললে তোমরা সাবধানে থাকতে পারবে, বিশেষ করে কিশোরীকে। তবে বিভূতি, তুমিও শোনো। কিশোরী, তোমার ওপর প্রেত বা পিশাচ যাই বলো না কেন চালনা করা হয়েছে। এ কিন্তু যে সে প্রেত নয়, এ খুব শক্তিশালী প্রেত। বেতাল পিশাচের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। হ্যাঁ তারানাথ, আপনার মুখ থেকেই তো শুনেছি। হ্যাঁ, এ সেই বেতাল। আমরা এই কথা শুনে চমকে উঠলাম। আমি ঢোক গিলে বললাম, কি বলছেন তারানাথ? কিশোরীর ওপর প্রেত চালনা করা হয়েছে? কিন্তু কে এই কাজ করলো? যে করেছে সে কিশোরীর খুব আপনজন, তার আত্মীয়, খুব নিকট আত্মীয়। সে কিন্তু কিশোরীকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজটা করেছে। কিশোরীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তার সঙ্গে এইরকম একটা জিনিস হতে পারে সে হয়তো ভাবতেও পারেনি। এবার তারানাথ যেটা বলল সেটা হয়তো আমি আর কিশোরী কখনো কল্পনাও করতে পারিনি। কিশোরী, এবার আমি যেটা বলবো সেটা শুনে হয়তো তোমার খুব কষ্ট হবে, কিন্তু এটা বাস্তব কিশোরী। কি কথা তারানাথ? তোমার ওই আত্মীয় শুধু তোমার ওপরে নয়, তোমার বাবা মায়ের ওপরেও বেতাল চালনা করেছে। আমার সাধনা বলে আমি জানতে পেরেছি যে ওই বেতাল মারাত্মক শক্তিশালী। সে তোমাকে আর তোমার বাবা মাকে কিছুতেই ছাড়বে না। এই কথা শুনে আমি আর কিশোরী দুজনেই চমকে উঠলাম। কিশোরী এবার তার অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে খাট থেকে নামলো, তারপর সোজা গিয়ে পড়ল তারানাথের পায়ে। ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আমার অসুস্থ বাবা মা যদি বেতাল পিশাচ মারাত্মক কিছু করে বসে তাহলে ওরা সামলাতে পারবে না। কিছু করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন আপনি। কিশোরীর চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। কিশোরীকে এমন ভেঙে পড়তে আমি কখনো দেখিনি। কিশোরী তারানাথের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে অবাস্তব, মিথ্যে বানানো বলে বটে, তাতে তারানাথ রাগ করে, কিন্তু আজ কিশোরীকে অন্যরকম দেখছি। এ যেন এক অন্য কিশোরী। আজ স্বয়ং মৃত্যুর মুখে দাঁড়িয়ে কিশোরী তারানাথের পায়ে আশ্রয় নিয়েছে। আমি জানি তারানাথ তাকে নিরাশ করবে না। আহা, কি করছো কি কিশোরী? ওঠো ওঠো। তারানাথ কিশোরীকে তুলে ধরে বললেন, আরে বাবা, এত ভেঙে পড়লে চলবে কেন? দেখো কিশোরী, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে এই মৃত্যু গোলক থেকে বেরোবে কি করে? ভেঙে পড়ো না। আর তাছাড়া আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তারানাথ তান্ত্রিক। জীবনে অনেক অপশক্তির সম্মুখীন আমি হয়েছি, কিন্তু আমি কোনোদিনও হেরে যাইনি, আর আজকেও আমি হারব না। ওই তুচ্ছ অপশক্তির কাছে আমি কিছুতেই মাথা নত করব না। আমি যদি আমার ভবঘুরে জীবনে সাধনা করে একটুও শক্তি অর্জন করে থাকি
আমি যদি অমর জীবন, মাতু পাগলি, কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর মতো অতি উচ্চ মার্গের সাধক সাধিকাদের সংস্পর্শে এসে থাকি, আমার গুরুর আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে, তাহলে ওই অপশক্তিকে আমি বিনাশ করবই। কিশোরী, তুমি কোনো চিন্তা করো না। তুমি যতক্ষণ ওই গৃহে আছো ততক্ষণ ওই অপশক্তির ক্ষমতা নেই তোমার কোনো ক্ষতি করবে। আমার গৃহে আমার আরাধ্য মা দক্ষিণা কালীর বিগ্রহ আছে। সেই মা কালী তোমাকে রক্ষা করবে, বুঝলে? জয় মা, জয় মা। আর আমার বাবা মায়ের কি হবে ঠাকুরমশাই? ওই অপশক্তি তো আমার বাবা মাকেও ছাড়বে না। কিশোরীর কথা শুনে তারানাথ এবার মুচকি হাসলেন। তারপর বললেন, চিন্তা করো না, তোমার বাবা মায়ের কিচ্ছু হবে না। এবার তারানাথ আমার দিকে ফিরে বললেন, বিভূতি, তুমি আমার একটা কাজ করে দিতে পারো? হ্যাঁ বলুন তারানাথ। তুমি এখনই কিশোরীর গ্রামের বাড়িতে চলে যাও। সেখানে গিয়ে কিশোরীর বাবা মাকে নিয়ে এসো। যতদিন না এই বিপদ কাটছে ততদিন ওনারা আমার বাড়িতেই থাকবেন। আশা করি আমার এখানে ওনারা থাকলে ওই বেতাল পিশাচ ওনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। একটু দাঁড়াও, আমি একটু আসছি। আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ যেও না। তোমারও তো একটা সুরক্ষার দরকার নাকি? ওই বেতাল পিশাচ যদি কাউকে না পেয়ে তোমার উপরে আক্রমণ করে। দাঁড়াও, আসছি। এই বলে তারানাথ ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের দিকে চলে গেল। আমি আর কিশোরী চুপ করে তারানাথের শোয়ার ঘরের খাটের ওপর বসে রইলাম। এইভাবে আধ ঘন্টা কাটল, কিন্তু তবুও তারানাথ এলেন না। আমি এবার খাট থেকে নেমে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। কিশোরী চুপ করে খাটের ওপর শুয়েছিল। তার চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। যতই তারানাথ বলুক কিশোরী সুরক্ষিত, তবুও কিশোরীর মনের মধ্যে যে উথাল পাথাল হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। কিশোরীকে দেখে আমার সত্যি মায়া হলো। কিশোরী একেবারে ভেঙে পড়েছে। পরম আত্মীয় যখন বিশ্বাসঘাতকতা করে তখন মনের মধ্যে যে কি কষ্ট হয় সেটা কিশোরীকে দেখে বুঝতে পারছিলাম। আমি এইসব কথাই ভাবছিলাম, এমন সময়ে তারানাথ এলো। আমি দেখলাম তারানাথের হাতে একটা কাগজের ঠোঙা এবং একটা মুখ বন্ধ জলের ঘটি। ওই জিনিস দুটি আমার হাতে দিয়ে বললেন, এই নাও, ধরো। এই কাগজের ঠোঙাটা খবরদার খুলে দেখার চেষ্টা করবে না। এবং এই জলের ঘটিতে আছে মন্ত্রপুত জল পোড়া। এই দুটি জিনিস নিয়ে তুমি বেরিয়ে পড়ো। এই দুটি জিনিস যতক্ষণ তোমার সঙ্গে থাকবে ততক্ষণ ওই পিশাচ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি তোমার দেহ বন্ধনও করে দিচ্ছি। আজ রাতে গিয়ে তোমরা আর ফিরতে পারবে না। তাই এই কাগজের ঠোঙাটি কিশোরীর বাবা মায়ের বিছানার তলায় রেখে দেবে এবং এই মন্ত্রপুত জলটি তোমার ও ওদের গায়ে একটা মন্ত্র পড়ে ছিটিয়ে দেবে। মন্ত্র? কি মন্ত্র তারানাথ? এসো, তোমার কানে কানে বলে দিই। আর শোনো, এই মন্ত্রের প্রয়োগ একবারই করবে। যদি বারবার এই মন্ত্রের প্রয়োগ করো তাহলে কিন্তু তোমার সর্বনাশ হবে। এসো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। আমি তারানাথের কথা মতো কাজ করলাম। তারানাথ আমাকে কানে কানে মন্ত্র বলে দিলেন। যাও, তুমি এবার বেরিয়ে পড়ো। সাবধানে যেও। আমি তারানাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম কিশোরীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিশোরীর গ্রামের বাড়ি যাওয়ার আগে একবার বাড়ি থেকে ঘুরে যাই, গিন্নিকে বলে আসি। এতক্ষণে নিশ্চয়ই তার রাগ পড়ে গেছে। আমি আমার বাড়ির দিকে অগ্রসর হলাম। বাড়ি পৌঁছে দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ দরজায় টোকা মারার পর গিন্নি এসে দরজা খুলে দিল। আমি গিন্নিকে বললাম, কি রাগ পড়েছে? গিন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আসলে সকালবেলা রাগের মাথায় তোমাকে কিছু উল্টোপাল্টা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। এসো, ভিতরে এসো। আমি তোমার জন্য রান্না করেছি। না গো, এখন আমাকে কিশোরীর গ্রামের বাড়িতে যেতে হবে, খুব দরকার, তাই তোমাকে বলতে এলাম। কেন গো, হঠাৎ কিশোরী ঠাকুরপোর গ্রামের বাড়ি যাবে কেন? সে অনেক কথা,
তোমাকে পরে এসে বলবো, কিন্তু শুধু এইটুকু জেনে রাখো, কিশোরীর খুব বড় বিপদ। তাই তারানাথ আমাকে তার গ্রামের বাড়িতে পাঠাচ্ছেন কিশোরীর বাবা মাকে নিয়ে আসতে। ওমা, সে কি বিপদ হয়েছে গো? সে অনেক কথা, সে এখন বলার সময় নয়। আমি আসি গো, তোমাকে ফিরে এসে সব বলবো। বেশ, তাহলে এসো। শোনো, সাবধানে যেও কিন্তু। দুগ্গা 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 দুগ্গা। আমি বেরিয়ে পড়লাম কিশোরীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির মোড়ের মাথা থেকে একটা ট্যাক্সি ধরে নিলাম হাওড়া স্টেশন যাওয়ার জন্য। তারপর হাওড়া স্টেশনের দিকে চললাম। হাওড়া স্টেশনে পৌঁছে আমি দেখলাম তখনও আমার ট্রেন আসেনি। আমি টিকিট কেটে স্টেশনের একটি বেঞ্চিতে বসে রইলাম। সঙ্গে আমার আছে তারানাথের দেওয়া রক্ষা কবচ। তারানাথ বলেছিল, যখনই তুমি ভয় পাবে তখনই মধুসুন্দরী দেবী, কাল ভৈরব বা জগৎজননী মা তারাকে স্মরণ করবে, দেখবে তোমার ভয় দূর হবে। যদিও আমি জানি তারানাথের দেহবন্ধনী শক্তি আমার সঙ্গে আছে, ওই বেতাল পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বসে বসে এইসবই ভাবছি, এমন সময় একজন সন্ন্যাসী গোছের লোক আমার পাশে এসে বসলেন। তাকে দেখে আমার ভেকধারী সন্ন্যাসী বলে মনে হলো না। তাকে দেখে আমার অজান্তেই একটা শ্রদ্ধার ভাব জেগে উঠল। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তিনিও এবার আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তা বাবা, তুমি কোথায় যাচ্ছ? এই একটা কাজে যাচ্ছি। তবে যে কাজে তুমি যাচ্ছ সেই কাজটা অত্যন্ত কঠিন। তবে তোমার কোনো চিন্তা নেই, তারানাথের শক্তি যতক্ষণ তোমার সঙ্গে আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হবে না। আপনি তারানাথকে চেনেন? উনি এবারও হাসলেন। তারপর বললেন, হ্যাঁ, চিনি বই কি, খুব ভালো করে চিনি। কি করে চিনলেন? তারানাথ তোমাদের তারানাথের গ্রামের বটতলা সাধুর কথা বলেছিল না? হ্যাঁ, বলেছিলেন তো। হ্যাঁ, আমি সেই সাধু। আমি চমকে উঠে সাধু বাবার দিকে তাকালাম। আমার চমকে ওঠা দেখে সাধু বাবা বললেন, কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? না 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 না, তা নয়। আসলে তারানাথের মুখ থেকে আপনার কথা শুনেছি আমি। যার কথা তারানাথের মুখ থেকে এত শুনেছি, তাকে যে আমি সচক্ষে দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আমি এবার সাধু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তারপর বললাম, আপনি আমায় আশীর্বাদ করুন। আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যেন সফল হতে পারি। বিজয়ী ভব। সাধু বাবা এবার আমায় আশীর্বাদ করলেন। এরপর সাধু বাবা যে কোথায় অদৃশ্য হয়ে গেলেন তার বুঝতে পারলাম না। আমি হতভম্ব হয়ে বেঞ্চের ওপর বসে রইলাম। এর কিছুক্ষণ পর আমার ট্রেন চলে এলো। আমি ট্রেনে উঠে বসলাম। আবার ট্রেন চলতে শুরু করলো নিজের গন্তব্যের দিকে। আমি ট্রেনে বসে বসে একটু আগে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ এই ঘটনা ভাবার পর আমার মনে হলো আমার গাটা যেন অসম্ভব ভারী হয়ে উঠেছে। একটা শুভ শক্তি আমাকে যেন বারবার তার অস্তিত্ব অনুভব করাচ্ছে, কিন্তু কে সেই শুভ শক্তি সেটা বুঝতে পারলাম না। আমার গোটা ট্রেন যাত্রায় সেই শুভ শক্তির অস্তিত্ব অনুভব করলাম আমি, কিন্তু সে যে কে সেটা বুঝতে পারলাম না। এইভাবে আমি কিশোরীর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছলাম। কিশোরীর গ্রামের বাড়িতে গিয়ে আমি দেখলাম বাড়িটা কেমন যেন থমথমে হয়ে আছে, যেন একটা শ্মশানপুরী। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি কিশোরীর বাবা মায়ের কিছু হলো? আমি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম কিশোরীর বাবা অসাড় হয়ে বিছানায় পড়ে আছেন, আর কিশোরীর মা তার মাথার কাছে পাথরের মতো বসে আছে। আমি তাদের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে ডাকলাম, মাসিমা, মাসিমা, মেসমশাই, মেসমশাই, মাসিমা। আমার ডাক শুনে মাসিমা ঘুরে তাকালেন। তারপর বললেন, কে কে তুমি বাবা? এই মৃত্যুপুরীতে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, না হলে তুমিও যে শেষ হয়ে যাবে বাবা। মাসিমা, আমি বিভূতি, কিশোরীর বন্ধু।
আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। ও, তুমি বিভূতি। কিশোরীর মুখ থেকে তোমার নাম শুনেছিলাম বটে, তা কিশোরী এলো না? না, ও একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো আপনাদের নিয়ে যেতে। আপনারা কয়েকটা দিন কিশোরীর কাছেই থাকবেন। চলুন চলুন। এবার আমি মাসিমার কাছ থেকে মেসোমশাইয়ের কথা জানতে চাইলাম। যদিও আমি জানতাম মেসোমশাইয়ের কি হয়েছে, আমি জানতাম বেতাল পিশাচ তার কাজ শুরু করেছে, তবুও সে কথা আমি মাসিমাকে বুঝতে দিলাম না। কি আর বলবো বাবা, কি যে হয়েছে মানুষটার সেটা তো আমিও বুঝতে পারছি না। দুদিন ধরে এই রকম অসাড় ভাবে পড়ে আছে, কিচ্ছুটি খাচ্ছে না, চোখও খুলছে না, এইভাবেই দিনপাত করছে। আর বাড়িতে যা শুরু হয়েছে তার বলার নয়। কেন, কি হয়েছে মাসিমা? আর বলো না বাবা, বাড়িতে কোনো অশুভ কিছু প্রবেশ করেছে মনে হয়। রাত হলেই কেমন অন্ধকার হয়ে আসে, কেমন যেন আওয়াজ হয়, চারিদিক থমথম করে। যতই আলো জ্বালাই না কেন সেই অন্ধকারই হয়ে থাকে। আমরা খুব ভয়ে আছি, কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাবা। এতটা বলে মাসিমা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। ডাক্তার দেখাননি মেসোমশাইকে? অনেক দেখিয়েছি, এই দুদিনে কত ডাক্তার যে ওনাকে দেখে গেছে তার কোনো হিসেব নেই, কিন্তু কই কেউ তো কিছু ধরতেই পারছে না ওনার কি হয়েছে। এবার মাসিমা আমার দিকে ছলছল চোখে তাকালেন। ওকে দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমার জন্মদাত্রী মায়ের মুখটা হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে উঠল। সত্যি তো, আমার মা বাবা যদি এরকম বিপদে পড়তো তাহলে আমি কি করতাম? আমি এবার মাসিমার চোখের জল মুছিয়ে বললাম, চিন্তা করবেন না মাসিমা, আপনি মেসোমশাইকে নিয়ে কলকাতায় চলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে মেসোমশাইকে কলকাতার সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখবেন মেসোমশাই একদম সুস্থ হয়ে যাবেন। নিন, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমাদের অনেকটা পথ যেতে হবে। কিন্তু এই অবস্থায় তোমার মেসোমশাইকে এত দূরে নিয়ে যাব কি করে? তাও তো বটে। ঠিক আছে, আপনি তৈরি হয়ে নিন, আমি দেখছি কি করা যায়। ও হ্যাঁ, একদম ভুলে গেছি, আমি তারানাথের দেওয়া মন্ত্রপুত জলের ঘটিটা বার করলাম। তারপর তারানাথের দেওয়া মন্ত্রটা মনে মনে আওড়াতে আওড়াতে মাসিমা এবং মেসোমশাইয়ের গায়ে ভালো করে ছিটিয়ে দিলাম। তারপর পকেট থেকে বার করলাম সেই কাগজের ঠোঙাটা, যেটা মাসিমা ও মেসোমশাইয়ের মাথায় ও গায়ে ঠেকিয়ে মেসোমশাইয়ের মাথার কাছে রেখে দিলাম। এটা কি বাবা? আমাদের তারানাথ আছেন না, তারানাথ? তারানাথ তান্ত্রিক, কিশোরীর মুখে শোনেননি কখনো? হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। কিশোরী যখন তখন তোমার আর ওনার কথা বলে। কিশোরী বলে উনি নাকি খুব বড় মাপের সাধক, ওনার অনেক ক্ষমতা, উনি নাকি সাধারণ মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করেন। কিশোরীর মুখ থেকে ওনার কথা শুনে ওনাকে দর্শন করার খুব ইচ্ছে আমার। কিশোরীর বাবাও বলছিল ওনাকে দর্শন করবেন, কিন্তু তা কখনো হয়ে ওঠেনি। আগে হ্যাঁ, উনি খুব বড় মাপের সাধক। উনি অনেক সাধু সঙ্গ করেছেন, অনেক বড় বড় সাধক সাধিকার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। শুধু তাই নয়, ভগবান শিবের অবতার স্বয়ং কাল ভৈরব এবং ভবশিবের আর এক অবতার স্বয়ং মৃত্যুঞ্জয়ও ওনাকে দর্শন দিয়েছেন। শিবঘরণী জগজ্জননী দেবী কালিকা এবং দেবী তারার দর্শনও তিনি লাভ করেছেন। আমার কথা শুনে মাসিমা বললেন, ও মা, তাই নাকি? তাহলে উনি স্বয়ং মহাপুরুষ। বাবা, ওনার দর্শন কি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আপনারা তো ওর বাড়িতেই থাকবেন। ওনার বাড়িতে থাকবো? হ্যাঁ, আসলে কিশোরী তো মেসে থাকে, আর মেসে তো আপনারা গিয়ে থাকতে পারবেন না, তাই। আর তাছাড়া তারানাথ একদম একা থাকেন। ওর মেয়ে চারির বিয়ে অনেক দিনই হয়ে গেছে। চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে উনি ওই বাড়িতে একাই থাকেন। তাই আপনারা যদি তারানাথের বাড়িতে থাকেন ওর ভালোই লাগবে। কিশোরীও আজ দুদিন হলো তারানাথের বাড়িতেই আছে। আচ্ছা বেশ, থাকবো ওনার বাড়িতে। আমি এবার হাতের ঘড়িটা দেখে বললাম,
মাসিমা, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি চলুন, আমি আপনাদের যাওয়ার ব্যবস্থা করছি। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে আমি অনেক খুঁজে একটা মোটর গাড়ি জোগাড় করলাম। তারপর আবার কিশোরীর গ্রামের বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে ফিরে এসে দেখলাম মেসোমশাই আজ 2 দিন পর চোখ মেলে তাকিয়েছেন। বুঝতে পারলাম এই সব হলো তারানাথের ক্ষমতার জোর। আমি মনে মনে তারানাথকে প্রণাম করলাম। তারপর আমি মাসিমা আর মেসোমশাইকে নিয়ে মোটর গাড়ি করে বেরিয়ে পড়লাম কলকাতার বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটাই পথ, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আমি সারা রাস্তাটা জগৎজননী মা তারার জপ করে কাটিয়ে দিলাম। বিশ্বাস করো, সত্যি বলছি, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ওই বেতাল পিশাচ বারবার আমাদের ক্ষতি করবার চেষ্টা করছিল, কিন্তু তারানাথের ক্ষমতার জোরেই হয়তো সে আমাদের কোনো ক্ষতি করতে পারছিল না। এইভাবে কলকাতায় পৌঁছানো গেল। কলকাতায় পৌঁছে আমি গাড়ির চালককে বললাম, মটলেন চলো। গাড়ির চালক আমার কথা মতো মটলেনের দিকে তার মোটর গাড়ি নিয়ে চলল। মটলেনে যখন পৌঁছলাম তখন রাত 9টা বেজে গেছে। মটলেনে তারানাথের বাড়ির সামনের গলিটায় আমরা নামলাম। এখানে আর মোটর গাড়ি ঢুকবে না, আমাদের এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে। আমি গাড়ির ভাড়া মিটিয়ে মেসোমশাই ও মাসিমাকে শক্ত করে ধরে তারানাথের বাড়ির দিকে চলতে লাগলাম। তারানাথের বাড়ির সামনে এসে আমি সদর দরজায় টোকা মারলাম। ঠিক 2 মিনিট পর সদর দরজা খুলে গেল, আর খুলে দিলেন স্বয়ং তারানাথ তান্ত্রিক। তারানাথ আমাদের দেখে বললেন, এসো এসো, আসুন, আপনারা ভেতরে আসুন। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। আমি মাসিমাকে বললাম, মাসিমা, উনি তারানাথ তান্ত্রিক। ইনি তারানাথ তান্ত্রিক? মাসিমা তারানাথকে প্রণাম করলেন। আহ, কি করছেন কি আপনি? আপনি আমার মায়ের মতো, আপনি আমার পায়ে হাত দেবেন না দয়া করে। ও মা, তা কি কখনো হয়? আপনি তান্ত্রিক মানুষ, তার উপর আবার ব্রাহ্মণ, আপনার পায়ে হাত দেব না? তার কোনো প্রয়োজন নেই, আপনারা আসুন, একটু জিরিয়ে নেবেন। আমি আর তারানাথ মাসিমা ও মেসোমশাইকে নিয়ে তারানাথের দোতলার শোয়ার ঘরে নিয়ে গেলাম। শোয়ার ঘরে ঢুকে কিশোরীকে এই রকম আহত অবস্থায় দেখে মেসোমশাই মাসিমা দুজনেই চমকে উঠলেন। তারপর বললেন, কি হচ্ছে কিশোরীর? ওর ওই রকম অবস্থা হলো কি করে? বিভূতি, এই তুমি যে বললে কিশোরী একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এইভাবে শুয়ে আছে কেন? হ্যাঁ, ও এইভাবে শুয়ে আছে কেন বাবা? আসলে মাসিমা, মেসোমশাই, আমি আপনাদের চিন্তায় ফেলতে চাইনি। কিশোরীর এরকম অবস্থা শুনলে আপনারা চিন্তা করতেন, তাই আপনাদের কিছু বলিনি। কিন্তু কি হয়েছে কিশোরীর? আপনারা শান্ত হন, চিন্তা করবেন না। কিশোরী এখন অনেকটাই সুস্থ। আপনারা বসুন, আর মেসোমশাইকে একটা ঘরে শুইয়ে দিচ্ছি। আমিও তারানাথ মিলে মেসোমশাইকে নিয়ে গিয়ে পাশের ঘরে শুইয়ে দিলাম। তারপর এই ঘরে ফিরে এলাম। এবার বলুন, কিশোরীর কি হয়েছে? তারানাথ সমস্ত ব্যাপারটা মাসিমাকে খুলে বললেন। মাসিমা সমস্তটা শুনে চমকে উঠলেন। কি বলছেন আপনি? হা ভগবান, এখন উপায়? উপায় অবশ্যই আছে, আর সেই উপায় কার্যকর হবে আগামী অমাবস্যায়। কিন্তু ততদিন আপনারা আমার বাড়িতেই থাকুন। বেশ, ঠিক আছে। তারানাথ, অনেকটাই তো রাত হলো, তাহলে আজ আমি আসি। গিন্নিও বাড়িতে একা আছে। আচ্ছা বেশ, এসো। এই বলে তারানাথের থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়িতে যখন পৌঁছলাম তখন 10:30 বেজে গেছে। আমি বাড়ি পৌঁছে বাড়ির সদর দরজায় টোকা মারলাম। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, আরে দরজাটা খোলো, আমি বিভূতি। গিন্নি বোধহয় ঘুমিয়ে পড়েছিল খেয়ে। আমার আওয়াজ পেয়ে সে ঘুম চোখে উঠে এসে দরজা খুলে দিল। তারপর সে আমাকে দেখে বলল, তুমি কি গো? তুমি তুমি যে বললে আজ ফিরবে না। হেই, ফিরে এলাম। ও আচ্ছা, আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভিতরে এসো।
আমি ভিতরে প্রবেশ করলাম। গিন্নি বলল, তা সকাল থেকে তো নিশ্চয়ই কিছু পেটে পড়েনি, মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে, তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি বরং তোমার খাওয়ার ব্যবস্থা করছি, যাও। আচ্ছা বেশ। তারপর আমি হাত মুখ ধুতে চলে গেলাম এবং গিন্নি চলে গেল রান্নাঘরে আমার জন্য খাবার বাড়তে। হাত মুখ ধুয়ে আমি খেতে বসলাম। রান্না বেশি নয়, গরম গরম ভাত, ঘি, আলুর সেদ্ধ আর মাছের ঝোল। দেখার সঙ্গে সঙ্গে আমি খাবারের ওপর ঝাঁপিয়ে পড়লাম। আমার পেটে তখন 1,00,000 ইঁদুর দৌড়চ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি হাত মুখ ধুয়ে শুতে গেলাম। কিছুক্ষণ পর গিন্নিও তার হাতের কাজ শেষ করে শুতে এলো। তারপর গিন্নি আমাকে প্রশ্ন করল, এবার বলো তো, কিশোরী ঠাকুরপোর কি হয়েছে? সে খুব গুরুতর ব্যাপার। শুনবে? বলি, শোনো। আমি সমস্ত ব্যাপারটা গিন্নিকে খুলে বললাম। আমার কথা শুনে গিন্নি চমকে উঠল। কি বলছো গো তুমি? এ তো বড় সর্বনেশে কাণ্ড। হ্যাঁ গো, এখন কি হবে তাহলে? হ্যাঁ, চিন্তা করো না। তারানাথে যতক্ষণ আছে ততক্ষণ কিশোরীর বা তার পরিবারের কোনো ক্ষতি হবে না। তা তুমি আবার কবে ঠাকুর মশাইয়ের বাড়ি যাবে? হাই, ছুটি পেলেই যাব। ঠিক আছে, শোনো না, বলছি এবারে তাহলে আমিও তোমার সঙ্গে একটু যাব। তুমি যাবে গিন্নি? হ্যাঁ গো, যাবো বললাম তো। বেশ, যেও। হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ো দেখি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম যখন ভাঙলো তখন সকাল 9টা বেজে গেছে। আজকে আর অফিস যাওয়া হয়নি। বসে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় মনে হলো তারানাথের বাড়ি একবার যাওয়া দরকার। কালকে রাতের বেলা ভালো করে তারানাথের সঙ্গে কথা হয়নি, তাই আজ বরং একবার যাই, এই ভেবে আমি তৈরি হয়ে নিলাম। গিন্নি আমাকে তৈরি হতে দেখে বলল, কি গো, কোথায় যাচ্ছ? আমি গিন্নির দিকে না তাকিয়েই বললাম, হ্যাঁ গো, আজ একবার তারানাথের বাড়ি যাব। তুমি যাবে তো চলো, তৈরি হয়ে নাও। ও, একটু দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি, একটু দাঁড়াও কেমন? গিন্নি তৈরি হতে চলে গেল। আমিও তৈরি হয়ে নিলাম। মিনিট 10 পর গিন্নি তৈরি হয়ে এলো। দেখলাম তার হাতে একটা টিফিন বাক্স। টিফিন বাক্স আবার কি নিলে? এই তো ঠাকুর মশাইয়ের জন্য একটু বাড়িতে বানানো মিষ্টি নিলাম। কাল তুমি যখন বাড়ি ছিলে না, তখনই একটু বানিয়েছিলাম আর কি। চলো এবার যাওয়া যাক, চলো। আমরা দুজন দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যখন পৌঁছলাম তখন সকাল 11টা মতো হবে। আমি দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পর তারানাথ দরজা খুলে দিলেন। তারপর আমাকে দেখে বললেন, আরে এসো এসো, ওমা বৌমাও এসেছো দেখছি। হ্যাঁ, আরে এসো এসো, ভিতরে এসো। আমরা দুজন ভেতরে প্রবেশ করলাম। তারানাথ দরজা লাগাতে যাচ্ছিল। এমন সময় এক ভদ্র মহিলা এলেন। তারানাথ আমাদের বললেন, তোমরা গিয়ে উপরে বসো, আমি ওনাকে দেখে আসছি। আমরা দুজন দোতলায় উঠে গেলাম। তারপর তারানাথের শোয়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম কিশোরী এখন অনেকটাই সুস্থ, মেসমশাইও অনেকটাই সুস্থ। আমি কিশোরীকে জিজ্ঞাসা করলাম, কি হে কিশোরী, শরীর ভালো তো? হ্যাঁ ভায়া, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। তারানাথ যদি না থাকতেন তাহলে এই যাত্রায় আর বেঁচে ফিরতে পারতাম না। আহাপ, ওইসব কথা কি বলছো? তুমি সুস্থ আছো, ভালো আছো, এটাই বড় কথা। সে যাক, আজকে কিন্তু তারানাথের কাছে একটা গা ছমছমে গল্প আদায় করতে হবে কিন্তু। হ্যাঁ, তার বলতে ঠাকুর মশাই এলেই তার কাছে এই আবদারখানা করতে হবে ভায়া। এরপর আমি আর কিশোরী দুজনেই হেসে উঠি, আর তার সঙ্গে ঘরের মধ্যে যারা যারা ছিলেন সকলেই হেসে উঠলেন। এর কিছুক্ষণ পর তারানাথের চিৎকার শুনতে পেলাম। তারানাথ একজনকে বলছেন, কি মনে করেছেন কি আপনি? লোকের ক্ষতি করা কি এত সহজ ব্যাপার? শুনুন, আমি এই কাজ করি না, আর কখনো যদি আপনি এই কাজের জন্য আমার কাছে আসেন তাহলে কিন্তু আমি পুলিশে জানাতে বাধ্য হব। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তারপর আর কিছু শুনতে পেলাম না। তারানাথের চিৎকার শুনে আমরা সবাই চমকে উঠলাম। এর খানিকক্ষণ পর তারানাথ উপরে উঠে এলেন। তারপর বললেন, দূর দূর, আরে মাথাটাই গরম করে দিলে। কি হয়েছে তারানাথ?
আপনি কার উপর এত রেগে গেলেন? আরে কার উপর আবার? ওই যে ভদ্র মহিলা একটু আগে এলেন তার উপর। কত বড় সাহস ওনার! আমাকে বলে কি না আমার ছেলেকে কালো জাদু করে দিন। আমার ছেলে আমার কথা শুনছে না, শুধু বউ বউ করছে। আমি তাকে বোঝালাম যে আমি এসব কাজ করি না, আপনি অন্য কারোর কাছে যান। কিন্তু তিনি আমার কথা না শুনে আমার পায়ে পড়লেন। আরে সেই জন্যই তো আমার মাথাটা গরম হয়ে গেল। যত সব ঝামেলা সকাল সকাল। ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করতে হবে না, আপনি শান্ত হয়ে বসুন। তারানাথের জন্য একটু জল আনো তো। আমি এক্ষুনি আনছি। এই বলে আমার গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর আমার গিন্নি এক গ্লাস জল নিয়ে ফিরে এলো। তারপর জলটা তারানাথের হাতে দিল। তারানাথ এক নিঃশ্বাসে জলটা শেষ করে গ্লাসটা নামিয়ে রাখলেন। তারপর বললেন, কালো জাদু করা এত সহজ নয়। আর ওসব যারা করে তারা কখনোই সত্যিকারের সাধক হয় না। সত্যিকারের সাধক কখনোই লোকের ক্ষতি করে না। যারা ওসব করে তারা নিম্ন মার্গের তন্ত্র সাধক। তারা শুধু ক্ষমতার জন্যেই এই সব কাজ করে। সেই সাধনাকে আমি কোনো সাধনা বলেই মনে করি না। তবে হ্যাঁ, এই সাধকদের ক্ষমতা অনেক বেশি হয়। তারা লোকের ক্ষতি করতে একদম ওস্তাদ হয়। এই রকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। সে খুব ভয়ঙ্কর, আর সেই ঘটনার সম্মুখীন হয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। সে খুব ভয়ঙ্কর হে। আমরা গল্পের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসলাম। বলুন না, কি ঘটেছিল সেদিন? শুনবে? শোনো তাহলে। দাঁড়াও, তার আগে একটু চা করে আনি। দাঁড়ান, আপনি কেন যাবেন? আপনি বসুন, আমি যাচ্ছি। আর সাথে করে সবার জন্য চা আর মুড়ি মাখা নিয়ে আসছি, কেমন? আপনি বসুন। হ্যাঁ, তাই যাও, আর এটা নিয়ে যাও। আমি তেলে ভাজা ও রসগোল্লার হাঁড়িটা গিন্নির হাতে তুলে দিলাম। এই সব দেখে তারানাথ বললেন, আরে বাবা, এই সব আবার কেন? আরে তাতে কি হয়েছে ঠাকুরমশাই, আপনার জন্য এইটুকু আনবো না তা কখনো হয়? যাও গিন্নি, ভালো করে তেল চপচপে করে মুড়ি মেখে নিয়ে এসো। আমার কথা শুনে গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর গিন্নি চা, মুড়ি মাখা, তেলে ভাজা আর একটি থালায় রসগোল্লা নিয়ে ফিরে এলো। তারপর পেয়ালাটা খাটের ওপর নামিয়ে রাখলো। তারপর আমার পাশে এসে বসলো। তারানাথ একটুখানি মুড়ি তুলে নিয়ে চিবোতে চিবোতে বলল, সে আজ প্রায় বহু বছর আগের কথা। ততদিনে মাতু পাগলির দর্শন আমি পেয়েছি, কিন্তু তখনও মধুসুন্দরী দেবীর দর্শন লাভ করিনি। কয়েকদিন পথে পথে বেরিয়ে বাড়ি ফিরে এসেছি। ভেবেছি কয়েকটা দিন বাড়িতেই থাকব, তারপর আবার বেরিয়ে পড়ব অচেনা পথে। তো একদিন সকালবেলা বাড়ির দাওয়ায় বসে দাঁতন করছি। এমন সময় বাবা এসে বললেন, তারানাথ, একজন ভদ্রলোক তোর খোঁজ করছেন, দেখ তো বাবা। কি ব্যাপার? আমি মুখটা ধুয়ে ভদ্রলোকের দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক তখন আমাদের বাড়ির উঠোনে বসে আছে। আমি ভদ্রলোককে বললাম, ভিতরে আসুন, বাইরে বসে আছেন যে। আমি ভদ্রলোককে নিয়ে বাড়ির বৈঠকখানায় বসলাম। ভদ্রলোকটি এবার আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ চক্রবর্তী? আগে হ্যাঁ, আমি তারানাথ। বলুন কি ব্যাপার? ভদ্রলোকটি এবার আমার পায়ে পড়ে গেলেন। আরে একে কি করছেন কি আপনি? উঠুন উঠুন। আমি ভদ্রলোকটিকে উঠিয়ে বসালাম। ভদ্রলোকটি চোখ মুছে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার ছেলের বড় বিপদ, ওকে বাঁচান। কি বিপদ? আগে আমার পরিচয়টা আপনাকে দিই। আমার নাম জ্ঞানদারঞ্জন মুখার্জি। আমি আসছি গৌড়েখর গ্রাম থেকে। আমার ছেলে কিছুদিন ধরে রক্ত বমি করছে, আপনি তাকে বাঁচান ঠাকুরমশাই। আপনি ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার অনেক দেখিয়েছি ঠাকুরমশাই, এমনকি শহর থেকেও ডাক্তার নিয়ে গেছি, কিন্তু কেউ কিছু করতে পারছে না। কিন্তু আপনার ছেলের এই রকম অবস্থা হলো কি করে? প্রথমে আমার ছেলের এরকম অবস্থা ছিল না ঠাকুরমশাই। প্রথমে আমার ছেলে অন্যান্য ছেলেদের মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল। ছোটবেলা থেকেই
পড়াশোনায় খুব ভালো হওয়ায় আমি তাকে কলকাতায় পড়তে পাঠাই। সে এতদিন কলকাতাতেই ছিল। আমি গৌড়েখড় গ্রামের জমিদার। আমার ছেলে কলকাতায় বেশ ভালোই ছিল ঠাকুরমশাই, কিন্তু মাস 2 আগে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করি আমি। আমার ছেলে কখনোই আমার অমতে কথা বলেনি, তাই আমার ছেলে বলেছিল আমি যাকে ঠিক করব তাকেই সে বিয়ে করবে। তাই আমি পাশের গ্রামের একটা মেয়েকে পছন্দ করি আমার ছেলের জন্য। তারপর ধুমধাম করে ওদের বিয়েও হয়। তখনও বেশ ভালোই চলছিল ঠাকুরমশাই, কিন্তু কিন্তু সমস্যাটা শুরু হলো বিয়ে হওয়ার 8 দিন পর থেকে। আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে অষ্টমঙ্গলা করার, তাই আমি আমার ছেলেকে অষ্টমঙ্গলায় পাঠালাম। এর 2 দিন পর আমার ছেলে একদিন সকালে ছুটতে ছুটতে বাড়ি এলো ঠাকুরমশাই। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা তোর, এরকম ছুটছিস কেন? বাবা, এ কোন মেয়েকে আমার বউ করেছো? কেন বাবা, কি হয়েছে? বাবা, কাল রাতে আমি ঘুমোচ্ছিলাম। অনেক রাতে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখি জয়া। জয়া? জয়া কে? জয়া আমার বউমা। ও আচ্ছা আচ্ছা, তো তারপরে কি হলো? এরপর আমার ছেলে আমায় বলল, জয়া পাশে নেই। আমি ভাবলাম কল ঘরে গেছে হয়তো। এরপর আমি আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দেখলাম তখনও জয়া আসেনি। আমার মনে কেমন একটা সন্দেহ জাগলো। আমি খাট থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। তারপর কল ঘরে গেলাম। কল ঘরে গিয়ে দেখলাম জয়া কল ঘরেও নেই। আমি জয়াকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখলাম জয়া তান্ত্রিকদের মতন বেশ ধরে কি সব হোম করছে। আমি জয়ার দিকে এগিয়ে গেলাম। তারপর বললাম যে জয়া, এসব কি হচ্ছে? জয়া আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেল। কিছু না তো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। তুমি সাধনা করছো? কাকে মারা ষড়যন্ত্র করছো তুমি? জয়া এবার আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তারপর বলল, যা দেখেছিস সেটা যদি কাউকে বলিস তাহলে তোকেও মেরে ফেলবো আমি। আরে তুমি কি বলছো এসব? আমি তোমার স্বামী। স্বামী? তারপর একটা কুটিল হাসি হাসলো। আমি সাধিকা। সাধিকার কোনো স্বামী থাকে না। আমি তোকে বিয়ে করেছিলাম কারণ তোকে মেরে তোর সবের ওপর সাধনা করব বলে। ছি 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 ছি, তুমি এতটা নীচ, তুমি এতটা স্বার্থপর। বেশ, তুমি থাকো তোমার এই নীচ মানসিকতা নিয়ে, আমি চললুম। এই বলে আমি বাড়ির দিকে চলে এলাম বাবা। কিন্তু আমার আসার সময় জয়া আমাকে বলেছিল, যাচ্ছিস যা, কিন্তু তোকে কে বাঁচায় আমিও দেখব সেটা। এতটা বলে জ্ঞানদা রঞ্জন বাবু থামলেন। তারপর আমার পায়ে ধরে বললেন, তখন থেকে আমার ছেলে রক্ত বমি করছে ঠাকুরমশাই। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। আচ্ছা, আমাকে একবার নিয়ে যেতে পারেন আপনাদের বাড়িতে? আসলে আপনার ছেলেকে না দেখলে আমি কিছুই করতে পারবো না। নিশ্চয়ই ঠাকুরমশাই, নিশ্চয়ই নিয়ে যাব। কবে যাবেন বলুন? আজই যাব, কারণ আমার মনে হচ্ছে আমি যদি দেরি করে যাই তাহলে আপনার ছেলের বড় বিপদ ঘনিয়ে আসবে। এই কথা শুনে জ্ঞানদা রঞ্জন বাবু চমকে উঠলেন। আমি বললাম, দাঁড়ান, আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিই। এই বলে আমি ঘরের ভেতরে চলে গেলাম। তারপর আমার ঝোলাটা নিয়ে মাকে বলে বেরিয়ে পড়লাম গৌড়েখড় গ্রামের উদ্দেশ্যে। গৌড়েখড় গ্রামে যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে। আমি জ্ঞানদা রঞ্জন বাবুকে বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটিকে কোথায় পেয়েছিলেন? না মানে আমি বলছি, ওই মেয়েটির সম্পর্কে কোনো খোঁজ খবর নেননি? আগে বিয়ের সম্বন্ধটা করেছিল আমার এক খুড়তুতো ভাই,
সে বলেছিল মেয়েটি নাকি খুব ভালো। ওর কথার উপর বিশ্বাস করেই আমি এই বিয়েতে রাজি হই এবং মেয়েটিকে দেখতেও যাই, কিন্তু তখন তো কোনো অস্বাভাবিক কিছু বুঝতে পারিনি। সব ভেলকি ভেলকি, বুঝলেন? আপনাকে বশ করে আপনার ছেলের বউ হয়েছিল ওই সাধিকা। ওর উদ্দেশ্য ছিল আপনার ছেলেকে মেরে ওর সবের উপর সাধনা করা। যখন সেটাও পারল না, তখন ও আপনার ছেলের উপর কালা জাদু করল। হা ভগবান, আমি যদি এটুকুও বুঝতে পারতাম তাহলে ওই রাক্ষসীর সঙ্গে আমার ছেলের কখনোই বিয়ে দিতাম না। আর সুধীর কি ইচ্ছে করে এই কাজটা করলো? না, উনিও ওই জাদুকরীর মায়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, তাই উনিও কিছু বুঝতে পারেননি। যাকে যা হওয়ার তো হয়ে গেছে, এবার আপনার ছেলেকে কিভাবে এর থেকে মুক্ত করা যায় সেটা আমাদের ভাবতে হবে। আমরা কথা বলতে বলতে জ্ঞানদা রঞ্জন বাবুর বাড়ির সামনে চলে এলাম। জ্ঞানদা রঞ্জন বাবু আমাকে খুব যত্ন করে ওনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে ঢুকেই আমি ওনাকে বললাম, চলুন আপনার ছেলেকে আগে দেখে আসি। চলুন। আমরা দোতলার একটি ঘরে উঠে গেলাম। একটি ছেলে, 25 থেকে 26 বছর বয়স হবে, সে বিছানায় শুয়ে আছে। আমি তার দিকে এগিয়ে গেলাম, তারপর তার মাথায় হাত রাখলাম। মাথায় হাত রাখতেই আমি চমকে সরে এলাম। কি হলো ঠাকুরমশাই, আপনি এভাবে চমকে উঠলেন কেন? বাইরে চলুন। বাইরে এসে ওনাকে আমি বললাম, দেখুন, আপনার ছেলেকে খুব খারাপভাবে কালা জাদু করা হয়েছে, আর সেই জন্য আপনার ছেলে এই রকম ব্যবহার করছে। ওর মুখ দিয়ে রক্ত উঠছে। জয়া, অর্থাৎ আপনার ছেলের বউয়ের উদ্দেশ্য হলো ওকে এইভাবে তিলে তিলে শেষ করে ফেলা। তাহলে এখন উপায়? উপায় আছে বই কি। আপনি একটা কাজ করুন, আমাকে 1 ঘটি জল এনে দিন জ্ঞানদা রঞ্জন বাবু। এক্ষুনি এনে দিচ্ছি। জ্ঞানদা রঞ্জন বাবু আমাকে 1 ঘটি জল এনে দিলেন। আমি জলটাকে মন্ত্র পড়ে ওই ছেলেটার চারদিকে ছিটিয়ে দিলাম। তারপর ওর ঘরটি বন্ধন করে দিলাম, যাতে কোনোভাবেই ওর ওপর জয়ার আর কোনো শক্তি কাজ না করে। তারপর জ্ঞানদা রঞ্জন বাবুর হাতে একটা শেকড় দিয়ে বললাম, যান, এটা শিলে বেটে আপনার ছেলেকে খাইয়ে দিন, তাহলে অনেকটাই সুস্থ বোধ করবে, আর ওর মুখের রক্ত পড়াটাও বন্ধ হবে। আমাকে একটা ফাঁকা ঘর দিন তো, আমি একটু ধ্যানে বসবো। আসুন আমার সঙ্গে। উনি আমাকে একটা ফাঁকা ঘর দিলেন, সেই ঘরেই আমি থাকব। তারপর আমি দরজা বন্ধ করে ঘরটাকে একটু গঙ্গা জল ছিটিয়ে মাতু পাগলির ধ্যানে বসলাম। বেশ অনেকক্ষণ ধ্যান করার পর পাগলি আমাকে দর্শন দিলেন। আমি হাত জোড় করে পাগলিকে প্রণাম করলাম। মাতু পাগলি তার স্বভাব সিদ্ধ ভাষায় বললে, ধুরপুরের মুখো, আমাকে আবার স্মরণ করছিস কেন? হ্যাঁ, তুমি তো সবই জানো, জানো না? হ্যাঁ জানি। তাহলে উপায় বলো। অপত কোথাকার, যার সঙ্গে লড়াই করার জন্য তুই নেমেছিস সে খুবই শক্তিশালী। সে শুধু সাধিকা নয় রে, সাধিকা নয়, সে একজন ভয়ঙ্কর শক্তিশালী সাধিকা। তার সঙ্গে লড়াই করার ক্ষমতা তোর আছে? হ্যাঁ, কি রে, আছে? পারবি তুই ওর সাথে লড়াই করতে পারবি? যত সব। পারবো, তুমি বলো। আচ্ছা, তবে শোন, জয়া আসলে ওর নাম নয়, ওর নাম হলো গিয়ে বৈরাগী। জয়া রূপ ধরে ওই বাড়িতে বউ হয়ে আসে। ওর ছিল একটাই উদ্দেশ্য, জ্ঞানদা রঞ্জনের ছেলেকে মেরে ওর সাধনার কাজে লাগানো। যখন জ্ঞানদা রঞ্জনের ছেলে তার আসল উদ্দেশ্যটা জেনে ফেললো, তখন সে তাকে মারার জন্য একেবারে তৎপর হয়ে উঠল। তুই তাকে বাঁচাতে পারবি? হ্যাঁ, পারবো। আমাকে যা করতে হয় আমি তাই করব। যদি তাতে আমার মৃত্যু ঘনিয়ে আসে, তবু আমি চেষ্টা করে যাব। বেশ, তাহলে শোন, তোকে মা ত্রিপুরা সুন্দরীকে জাগ্রত করতে হবে, তাকে তুষ্ট করতে হবে। একমাত্র উনি পারেন ওই সাধিকাকে শাস্তি দিতে। মা ত্রিপুরা সুন্দরী? হ্যাঁ রে, হ্যাঁ। বলছি, মা ত্রিপুরা সুন্দরীকে কিভাবে তুষ্ট করব? শোন,
মা ত্রিপুরা সুন্দরীকে তুষ্ট করার জন্য যা যা করতে হবে আমি তোকে সব বলে দিচ্ছি। আমি যা যা বলবো তোকে কিন্তু তাই তাই করতে হবে। পারবি তো? হ্যাঁ কি রে, পারবি? পারবো, তুমি বলো। এরপর মাতু পাগলি আমাকে মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র এবং তাকে তুষ্ট করার জন্য যা যা করতে হয় সবই বলে দিল। তারপর বলল, আমি জানি তুই পারবি। তুই যতই আপদ হোস না কেন, তোর মধ্যে মানুষের ভালো করার একটা প্রবণতা আছে, সেই দিয়েই তুই যুদ্ধ জয় করতে পারবি। আমি জানি, সাবধানে থাকিস তুই। এই বলে পাগলি চলে গেল। আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। ঠাকুরমশাই, আপনার খাবার ব্যবস্থা করেছি, আসুন আগে হাত মুখ ধুয়ে নিন, তারপর কিছু মুখে দিন। বেশ। এরপর হাত মুখ ধুয়ে সামান্য কিছু খেয়ে আমি নিজের ঘরে চলে এলাম। সারাদিনের ক্লান্তিতে ঘুম চলে এলো চোখে, ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় ঘুমটা ভাঙল। উঠে শুনলাম অকুলা রঞ্জন চোখ খুলেছে। সে অনেকটাই সুস্থ। এখন জ্ঞানদা রঞ্জন বাবু আমাকে বললেন, আপনার জন্যই আমার ছেলে সুস্থ। দেখুন, ধন্যবাদ জানানোর কিছু নেই, আমি শুধু আমার কাজ করেছি। এরপর আমি অকুলা রঞ্জনকে দেখতে গেলাম। না, ছেলেটি এখন অনেকটাই সুস্থ। দুদিন পর অমাবস্যা, সেই দিনে মা ত্রিপুরা সুন্দরীর পূজা করব। আমি তাই জ্ঞানদা রঞ্জন বাবুকে বললাম সমস্ত কিছু জোগাড় করতে। আমার কথা মতো উনি সমস্ত কিছু জোগাড় করলেন। অমাবস্যার দিন মধ্যরাতে আমি একটা ফাঁকা স্থানে পুজো সমস্ত জোগাড় করে নিয়ে চলে গেলাম। তারপরে ত্রিপুরা সুন্দরী মায়ের মূর্তি গড়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে শুরু করলাম পুজো। প্রায় সারা রাত ধরে পুজো হলো, হোম হলো, মাকে তুষ্ট করার জন্য। মায়ের ভোগ নিয়ে এসেছিলাম। এইবার কিশোরী জিজ্ঞাসা করল, কি ভোগ ঠাকুরমশাই? সে তোমাকে জানতে হবে না। তন্ত্রের খুব উচ্চ মার্গের দেবীর ভোগ, সবাইকে জানতে নেই। এরপর অনেকক্ষণ ধরে পুজো করার পর মায়ের আগমন ঘটল। সে কি রূপ তার! একটি 16-17 বছরের সরসী বালিকা। তার রূপের ছটায় আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি মাকে হাত জোড় করে বললাম, মা, মা তুমি এসেছো? মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো? হ্যাঁ তারানাথ, আমি জানি তুই কেন আমাকে আহ্বান করেছিস। তুই চিন্তা করিস না, ওই সাধিকা তার উপযুক্ত শাস্তি পাবে। আমার ভোগ আমি মাকে এগিয়ে দিলাম। মা সেই ভোগ গ্রহণ করে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর মা ফিরে এলেন। ওই সাধিকা তার উপযুক্ত শাস্তি পেয়েছে, আর কোনো চিন্তা নেই। তুই এক কাজ কর, এইটা রাখ। এই বলে মা আমার দিকে একটা ফুল এগিয়ে দিলেন। আমি হাতে করে ফুলটি নিলাম। এই ফুলটি আমার আশীর্বাদ। এই ফুল নিয়ে গিয়ে ওই ছেলের মাথায় ছুঁয়ে দিবি, দেখবি ও সুস্থ হয়ে যাবে। এই বলে মা চলে গেলেন। পরের দিন মায়ের কথা মতো ওই ছেলের গায়ে মাথায় মায়ের ফুল ছুঁয়ে দিলাম। এরপর আমি ওখান থেকে চলে এলাম। ওই ছেলে সুস্থ হয়ে গিয়েছিল। জ্ঞানদা রঞ্জন বাবু এর পরে আমার বাড়িতে একদিন তার ছেলেকে নিয়ে এসেছিলেন। তখন আমি বাড়িতে ছিলাম না, বেরিয়ে পড়েছিলাম অচেনা পথের উদ্দেশ্যে। তারানাথ থামল। তারানাথ, আপনি সত্যি ভগবান। না হে, আমি ভগবান নই, আমি শুধু নিমিত্ত মাত্র। ঈশ্বরই আমাকে দিয়ে কাজ করিয়ে নেন। সেদিন তারানাথের বাড়ি থেকে চলে এলাম। এইভাবে দিন যায়। এরপর 1 মাস কাটল। 1 মাস পর অমাবস্যা। সেই দিন ওই বেতাল পিশাচের ব্যবস্থা করবে তারানাথ। সেদিন সকালবেলা আমি তারানাথের বাড়ি গেলাম। তারানাথ বলল, আজকেই সেই দিন। শোনো, তোমরা ঘরের ভেতরে চুপ করে বসে থাকবে, ঘর থেকে একদম বেরোবে না। আমি আজ মধ্যরাতে যজ্ঞে বসব। ঠাকুরমশাই, আমিও থাকবো আপনার সঙ্গে। তুমি ভয় পাবে না তো?
না ঠাকুরমশাই, ভয় পাবো না। বেশ, তাহলে আজ তুমি আমার সঙ্গে থাকবে আর আমাকে সাহায্য করবে। আজকেই ওই বেতাল পিশাচের ব্যবস্থা হবে। শোনো, সারাদিন উপোস করে থাকবে, তারপর মধ্যরাতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমার সঙ্গে বসবে যজ্ঞে, বুঝলে? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি যা বলেছেন আমি তাই করব। এরপর সারাটা দিন বেতাল তাড়ানোর উপকরণেই সময়টা কেটে গেল। এরপর এলো সেই তিথি, অর্থাৎ মধ্যরাত। আমি আর তারানাথ স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে পড়লাম যজ্ঞে। তারানাথ যজ্ঞকুণ্ড সাজিয়ে যজ্ঞকুণ্ড শুদ্ধ করে অগ্নিদেবতাকে স্মরণ করে আগুন জ্বালল। তারপর শুরু হলো তার মন্ত্রপাঠ। আমিও তারানাথকে সাহায্য করতে লাগলাম। এইভাবে ধীরে ধীরে তারানাথের যজ্ঞ চলতে লাগলো। একসময় প্রচণ্ড ঝড় উঠল। সে কি বিশাল ঝড়, যেন আকাশ বাতাস কাঁপিয়ে দেবে, সব কিছুকে ধ্বংস করে দেবে। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, বেতাল আসছে। আমি চমকে সামনের দিকে তাকালাম। দেখলাম একটা কালো কুণ্ডুলি একটা পিশাচের রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়াল। তারানাথ মন্ত্র পড়া থামিয়ে ওই কালো বিভীষিকাময় অবয়বের দিকে তাকিয়ে বলল, কিরে বেতাল, তুই আবার কেন এলি? আমি তোকে বারণ করেছিলাম না মানুষের ক্ষতি করতে? ওই কালো অবয়বটা এবার তারানাথের দিকে তাকালো। তুই যতবার আমার প্রিয়জনদের বা মানুষের ক্ষতি করবি, ততবার এই তারানাথ তান্ত্রিক তোকে আটকানোর জন্য তোর সামনে এসে দাঁড়াবে। তুই কোনোভাবেই আমাকে আটকাতে পারবি না। এখনো ভালোভাবে তোকে বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। চেষ্টা করে দেখ, দেখ আমার ক্ষতি করতে পারিস কিনা। এই বলে বেতাল তারানাথের দিকে এগিয়ে গেল। কিন্তু খানিকটা এগিয়ে আসতেই বেতাল আর এগোতে পারল না। সে পিছিয়ে গেল খানিকটা, তারপর মাটিতে পড়ে গেল। কিরে, পারলি? পারলি আমার ক্ষতি করতে? পারবি না, তুই কোনোভাবেই পারবি না। চেষ্টা করে দেখ। এরপর বেতাল তারানাথের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করল। তারানাথের বাড়িতে কিশোরী ও তার পরিবার আছে। বেতাল বারবার তারানাথের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বেতালকে বারবার বাধা দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর বেতাল ব্যর্থ হল। তারপর সে তারানাথকে বলল, আমাকে দেখে নিবি? আয়, আজকেই দেখে নে, আয়। এই বলে বেতাল একটা আগুনের বলয় তারানাথের দিকে ছুঁড়ে মারল। তারানাথ সেটা প্রতিহত করতে আরো কিছু ঘি আগুনের মধ্যে ফেলে দিল। তারানাথের যজ্ঞের আগুন আরো কিছুটা বেড়ে গেল। বেতাল সেটাতে আঘাতপ্রাপ্ত হয়ে আবার মাটিতে পড়ে গেল। এবার দেখলাম জঙ্গির থেকে একটা আগুনের বলয় বেরিয়ে বেতালকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। বেতাল ছটফট করতে লাগলো, চিৎকার করল, যেন তার সারা শরীরে জ্বালা করছে। এইভাবে কিছুক্ষণ চলার পর বেতাল বলল, তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। শোন, তোকে কথা দিতে হবে,
তুই আর কখনো কিশোরী বা তার পরিবারের কোনো ক্ষতি করবি না। আমি কথা দিচ্ছি ওদের পরিবারের কোনো ক্ষতি আমি করবো না। আমাকে ছেড়ে দাও। বোস, তোর জন্য আমি একটা ভোগের ব্যবস্থা করেছি, সেটা তুই গ্রহণ করে এখান থেকে চলে যা। আর যে তোকে জাগিয়েছে, যে তোকে দিয়ে খারাপ কাজ করাতে চাইছে, তাকে তুই শাস্তি দিয়ে গিয়ে চলে যা তুই। তারপর তারানাথ একটা মাটির পাত্র বেতালের দিকে এগিয়ে দিল। বেতাল সেটাকে নিয়ে চলে গেল। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, বিভূতি, আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। দেখলাম আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। তারানাথ যজ্ঞ শেষ করে স্নান করে কিছু খেয়ে বসে রইল বৈঠকখানায়। কিশোরী ও তার বাবা মা তারানাথের পায়ে পড়ল। তারানাথ বলল, আহ, আবার পায়ে হাত দিচ্ছেন কেন? উঠুন উঠুন। ঠাকুরমশাই, এতদিন আপনাকে শুধু অবিশ্বাস করে এসেছি। আপনার জীবনের গল্পগুলোকে নিয়ে ঠাট্টা তামাশা করেছি, আপনার শক্তি নিয়ে ঠাট্টা তামাশা করেছি। আর আজকে যা দেখলাম তাতে আমার আর কোনো সন্দেহ নেই, আপনি সত্যি মহাপুরুষ। ধন্যবাদ ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আজকে আমাদের আরেকটা অনুরোধ আছে আপনার কাছে, আপনাকে কিন্তু রাখতেই হবে। অনুরোধ? কি অনুরোধ? কিশোরীর মা বললেন, বাবা তারানাথ, আমরা কাল বা পরশুর মধ্যেই গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি। তবে তোমাকে আর বিভূতি ও বৌমাকে আমাদের সঙ্গে যেতে হবে, সেখানে কিছুদিন থাকতেও হবে। তোমাদেরকে অনুরোধ করছি, এই অনুরোধ তোমাকেই রাখতে হবে। যাব মা, নিশ্চয়ই যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাব, আর গিন্নিকে সঙ্গে নিয়ে যাব। এরপর আরও একদিন কাটল। তারপর আমরা আমি, তারানাথ, কিশোরীর মা বাবা এবং আমার গিন্নি চললাম কিশোরীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়িতে পৌঁছে একটা আশ্চর্য খবর পেলাম। কিশোরীর কাকা মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। মনটা খারাপ হয়ে গেল। তারানাথ আমাকে চুপি চুপি বললেন, কর্মফল বুঝলে, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, বাপেরও বাপ থাকে। আমি বুঝতে পারলাম না। তারানাথকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, আপনি কি বলতে চাইছেন? কিশোরীর ক্ষতি করার জন্যে উনি, কিশোরীর কাকা, উনি যে অস্ত্র পাঠিয়েছিলেন সেই অস্ত্রে উনি নিজেই নিহত হয়েছেন। এইবার বুঝতে পারলাম। এরপর আর কি, বেশ কয়েকদিন কিশোরীর গ্রামের বাড়িতে থেকে ভালো করে ঘুরে আমি, তারানাথ, কিশোরী এবং আমার গিন্নি কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে চললাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও শ্মশানপুরীর প্রেতাত্মা। গল্পে বিভিন্ন চরিত্রে সোমা, অর্পণ, জ্যোতির্ময়, সৌমিতা, সুরজিতা, সায়ন, জয়, অয়ন্তিকা, নর্মদা, রেতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি আপনার কেমন লাগলো সেই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আবার হাজির হচ্ছি তারানাথ তান্ত্রিকের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব আস।